বিজয় মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতেন ভক্তরা, প্রার্থনায় শান্তি এবং সমৃদ্ধি কামনা। নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত চলবে আরও 2 দিন। উত্তাল সাগর, সব সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত বহাল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আরতি, সিঁদুর খেলা এবং শোভাযাত্রা শেষে দেবীকে বিসর্জন দেন ভক্তরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেবীর বিদায়ের এই দিনে চট্টগ্রামের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ভক্তরা সকাল থেকে ভিড় করতে থাকেন। পরে আরতি, সিঁদুর খেলা ও শোভাযাত্রা শেষে বিসর্জনের মাধ্যমে দুর্গতি নাশিনীকে বিদায় জানান ভক্তরা। রাজশাহীতে সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। মা যেরকম 5টা দিন এসে বাবার মাসে খুব আনন্দ করে, তার সন্তানরাও সেরকম খুব আনন্দ করে। সমগ্র জাতির যেন শান্তি বজায় রাখে, মা দুর্গা সবার ভালো রাখে। মায়ের কাছে আজকের এই দশমীর শেষ লগ্নে এসে আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা যাতে সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকতে পারি। এই বছর মায়ের কাছে এটাই চাইলাম যেন পড়াশোনায় ভালো হয়, রেজাল্ট ভালো হয়, বাড়ির সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক। বরিশালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ভক্তরা অংশ নেন পূজায়। পরে অর্চনা, অঞ্জলি প্রদান, দর্পণ ও বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেষ সময় ভক্তরা দেবীর কাছে শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধির কামনা করেন। ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি ও শিববাড়ি মন্দির সহ সব মন্দিরে বিষাদের মাঝে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এর আগে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলেন নারীরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় পূজা মণ্ডপগুলোতে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এদিকে নওগাঁর প্রতিটি মন্দিরেও নারীরা সিঁদুর খেলায় মাতেন। একইভাবে বিজয়া দশমী উদযাপন হয়েছে দিনাজপুরে। এছাড়া সিরাজগঞ্জে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় কামনায় দুর্গতি নাশিনীকে বিদায় জানিয়েছেন ভক্তরা। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। মেয়ে যেমন বাবার বাড়ি থেকে চলে গেল, মায়ের বাবা কষ্ট লাগে, সেরকম কষ্ট আমাদের ভিতরে অনেক কষ্ট। সকল জীবের জন্য, সকল মানুষের জন্য, সকল প্রাণীর জন্য সে আশীর্বাদ করে গেছেন যাতে আমাদের মধ্যে কোনো হানাহানি না থাকে। অঞ্জলি, আরতি, দর্পণ ও বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়েছে লক্ষ্মীপুর, বান্দরবন, জামালপুর ও পটুয়াখালী সহ সারা দেশে। বিসর্জনের পর দেবী মর্ত ছেড়ে যাবেন কৈলাসে। সাথে নিয়ে যাবেন জাগতিক অনিষ্ট, অমঙ্গল আর অশুভকে। আর দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা মনের আসরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেন। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে দিনাজপুর, পটুয়াখালী এবং নোয়াখালী থেকে বিজয়া দশমীর খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি দিনাজপুর মডার্ন মোড় এলাকায়। এখান থেকে আপনারা লক্ষ্য করছেন যে আমার পিছন দিয়ে সারিবদ্ধভাবে প্রতিমাগুলোকে দিনাজপুর থেকে বিভিন্ন মণ্ডপ থেকে আগত প্রতিমাগুলোকে বিসর্জনের জন্য পাশে পুনর্ভবা নদী রয়েছে। এই পাশে পুনর্ভবা নদীর সাদুরঘাটে এলাকায় বিসর্জন দেওয়া হবে। তো এদিকে আমরা লক্ষ্য করছি দিনাজপুর মডার্ন মোড় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে
এবং যেন কোনো প্রকার প্রতিমা বিসর্জনের বিঘ্ন না ঘটে সেদিকে সবাই সচেতন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজ সন্ধ্যার পরে কিন্তু এই যে দেবী প্রতিমা রয়েছে এটি কিন্তু বিসর্জন দেওয়ার জন্য তারা বিভিন্ন মণ্ডপ কমিটিকে কিন্তু তারা অবহিত করেছেন। আর সন্ধ্যার পরে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই দেবী দুর্গাকে বিসর্জন করা হবে। এজন্য কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমি যে মন্দিরটিতে সামনে দাঁড়িয়ে আছি, এখানে আসলে কিছুক্ষণ আগে তারা তাদের যে প্রতিমা সেটি তারা বিসর্জন দিয়েছেন। তো সনাতন ধর্মের লোকজন বলছে যে আসলে তাদের বৃষ্টির কারণে আসলে এবার প্রতিমা বিসর্জনে কিছুটা বিলম্বিত হয়েছে। এছাড়া তারা সারা দিন ব্যাপী কিন্তু সিঁদুর সহ বিভিন্ন পূজা এবং তাদের যে ধর্মীয় কালচার সেগুলো তারা পালন করেছেন এবং তারা বলছেন যে এবার আসলে স্বাচ্ছন্দ্যে তারা যে পুজো উৎসব সেটি পালন করতে পেরেছেন। তো এবার আসলে তারা তাদের দুর্গা মাকে বিদায় দিয়েছেন এবং আগামী বছর তাদের দুর্গা কোনো এক শুভ লক্ষণ এবং শুভ বার্তা নিয়ে আবারও ফিরে আসবেন বলে আশা করছেন সনাতন ধর্মের লোকজন। দর্শক, এবার চট্টগ্রামের প্রতিমা বিসর্জনের খবর জানাতে পতেঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। শিহাব, বিসর্জনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, আমরা এখন আছি সমুদ্রের উপরে এবং আমাদের ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে কোস্ট গার্ডের একটি নৌকায় আসলে আমরা অবস্থান করছি, যেখান থেকে আপনি প্রতিমা বিসর্জনের দৃশ্যটা সবচেয়ে ভালো দেখা যায়। বিকেল থেকে আপনি দেখছেন যে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে বিকেল থেকে দলে দলে সবাই এসছে, বিভিন্ন মণ্ডপ থেকে এসেছে এবং এখানে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। যারা প্রতিমা বিসর্জন করছেন তারা ঢাক ঢোল বাজি আনন্দ করছেন একদিকে, তেমনি অন্যদিকে আসলে একটা বিরহ কাজ করছে। কেটে কেটে তারা আসলে বিদায় জানাচ্ছেন দুর্গাকে, যে আরো এক বছরের জন্য দেবী দুর্গা বিদায় নেবেন। এবং এখানে এই যে প্রতিমা বিসর্জন ঘিরে আসলে অনেক আয়োজন করা হয়েছে। লোকে লোকারণ্য জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যদি পেছনে আমরা একটু তাকাই, যে সবাই প্রতিমা বিসর্জন করছেন এবং এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে একটি আয়োজন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব আছে, পুলিশ, বিজিবি মোতায়েন আছে এবং বাংলাদেশ কোস্ট গার্ড 56টি উপকূলীয় এলাকায় তাদের নজরদারি অব্যাহত রেখেছে। যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে থাকে, কেউ যদি প্রতিমা বিসর্জনের সময় ডুবে যান অথবা যে কোনো ধরনের বিপদ যদি ঘটে, সে সময় যেন তারা দ্রুত উদ্ধার যেন তারা তৎপরতা চালাতে পারেন, সেই ধরনের নজরদারি কিন্তু অব্যাহত আছে। কোস্ট গার্ডের নৌকাগুলোকে আমরা দেখছি সারাক্ষণই এখানে টহলের মধ্যে রয়েছে। সবকিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং এবারের সার্বিক নিরাপত্তা যে পরিস্থিতি সেটা নিয়ে সবাই খুবই সন্তুষ্ট। খুবই শান্তিপূর্ণভাবে এবং উৎসবের আমেজে আসলে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এটা প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, যেহেতু কিছুক্ষণের মধ্যেই এই আয়োজন শেষ হয়ে যাবে। পেছনেই দেখতে পাচ্ছেন যে মাইকিং করা হচ্ছে এবং তারা দলে দলে বিভিন্ন মণ্ডপ থেকে এসে প্রতিমা বিসর্জন করছেন। তো একই এবং অনেকে সমুদ্র স্নানও সেরে নিচ্ছেন। তো সবকিছু মিলে এই ছিল প্রতিমা বিসর্জনের পরিস্থিতি। ফারহানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহসেনাত শিহাব। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বৃষ্টি হচ্ছে, যা আরও 2 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তাল রয়েছে সাগর, সব সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মোংলা বন্দর সহ সুন্দরবন উপকূলে রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বাগেরহাটের বিভিন্ন এলাকার নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুন্দরবন সংলগ্ন দুবলার চর সহ বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে মাছ ধরার ট্রলার সহ সমুদ্রগামী জেলেরা। নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও কুয়াকাটা এবং কক্সবাজারে ভিড় করছেন পর্যটকরা। অনেকের মধ্যেই নেই সতর্ক সংকেত মানার বাইরে। দর্শক, কিছুক্ষণ আগে বরিশাল এবং নোয়াখালী থেকে আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছেন যে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 31.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা এবং আরও 2-1 দিন এই বৃষ্টি থাকার সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে বরিশালের যে নদ নদী রয়েছে সেই নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত বৃষ্টি হলেও নদীর পানি বৃদ্ধি পায়নি। লঘুচাপের প্রভাবে গত বুধবার রাত থেকে কিন্তু নোয়াখালীতে থেমে থেমে হালকা থেকে
মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে সারা দিনব্যাপী কিন্তু অব্যাহত রয়েছে। তো আমি একটু জানিয়ে রাখি যে এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু মাঝে মাঝে যে বজ্র এবং ঝড়ো বাতাস বইছে। তো জেলার একটিমাত্র বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা যেটি হাতিয়া, যেখানকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌযান। সকালে বৃষ্টিপাত কম থাকায় কিন্তু সি ট্রাক চলাচল করলেও দুপুর বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া খারাপ হওয়ায় কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু দুই পাশে থাকা লোকজন বিপাকে পড়েছে। তো আমি একটু জানিয়ে রাখি, গত 2 দিনের টানা বৃষ্টির কারণে কিন্তু জেলার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালী পৌর এলাকার নোয়াখালী প্রেস ক্লাব, জজ কোর্ট, শহীদবুলি স্টেডিয়াম, টাউন হল মোড় এবং হাউজিং সহ কিন্তু বেশ কয়েকটি এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে, যার ফলে ওইসব এলাকার লোকজন যাতায়াতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে। খাগড়াছড়িতে 144 ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর এবং হত্যার ঘটনায় সদর ও গুইমারা থানায় 3টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে গুইমারা উপজেলায় 2টি এবং সদরে 1টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে 1000-এরও বেশি। হত্যা মামলা সহ 2টি মামলায় মোট আসামি করা হয়েছে 300 জনকে। অন্যদিকে সদরে উপজেলা পরিষদের সামনে এবং মহাজন পাড়ায় যৌথ বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে এবং গুইমারায় 144 ধারা ভঙ্গ ঘটনায় করা মামলায় প্রায় 700 জনকে আসামি করা হয়েছে। এদিকে 144 ধারা বহাল রাখা হয়েছে। জেলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান। সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদরে একটি মামলা নিয়েছে পুলিশ বাদী হয়ে। এখানে আসামি হয়েছে 600 থেকে 700। তারা এখানে ভাঙচুর, লুটপাট এবং 144 ভায়োলেশনের জন্য। আর একইভাবে আপনার গুইমারাতে 2টি মামলা হয়েছে। একটি 3 জন মারা গেছে, তাদের কোনো প্রতিনিধি, তাদের কোনো গার্জেন মামলা করতে চায় না, সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা নিয়েছে। আর গুইমারাতে 144 ভায়োলেশন, পুলিশ আহত, দোকানপাট ভাঙচুর, লুটপাট, আগুন, অগ্নিসংযোগ এই রিলেটেড আরেকটি মামলা আছে, সেখানে আসামি হয়েছে 300 জন। ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছেন না রোগীরা। হেলথ কেয়ার প্রোভাইডারের অবহেলায় এই অবস্থা বলছেন স্থানীয়রা। ওষুধ সংকটের কারণ দেখিয়ে রোগীদের ফেরত পাঠানোর মতো অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বজরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরে গয়রা ইউনিয়নে আরাজি মাটিগাড়া গ্রামটি জেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। সেখানকার বেশিরভাগ বাসিন্দা দরিদ্র। তাদের চিকিৎসা সেবা দেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সংশ্লিষ্ট সিএইচসিপি বা হেলথ কেয়ার প্রোভাইডার থাকলেও সপ্তাহে 1 দিন বা 2 দিন আসেন। বেশিরভাগ সময় বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিকটি। যে ডাক্তার নিয়ে আসে সপ্তাহে যে 5 দিন বা 6 দিন আসার কথা, ওইখানে হয়তো 2 দিন বা সর্বোচ্চ 3 দিন আসে। ঠিক মতো ক্লিনিকের ডিউটি করে না। ক্লিনিকের অবস্থা খুব আশঙ্কা, মানে এটা নাই। এলাকার আশেপাশে লোক ওষুধ ঠিক মতো পায় না। যেদিন আসে ওই দিন পায়। একই অবস্থা সদর উপজেলার আংরাই পুকুর কমিউনিটি ক্লিনিক ও ঘনি মহেশপুর কমিউনিটি ক্লিনিকের। এসব কমিউনিটি ক্লিনিকে 22 ধরনের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করার কথা থাকলেও অভিযোগ রয়েছে সেবাগ্রহীতারা প্রায়ই সেসব ওষুধ পান না। রোগীদের অভিযোগ, সদর উপজেলার রুহিয়া, আকচার, ধোলারহাট সহ জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগেই। সকাল 11টায় আসে, আবার মনে করেন যে চলে যায় 12টা 1টার দিক। খালি আইছে আর দোকান খুলিয়া চলে গেল, ওর টাকা বলে কল আছে, অফিসার চলে গেছে। কমিউনিটি ক্লিনিকে যে ওষুধগুলো দেওয়া হয় সেটা চাহিদা অনেক কম, যা এটা মানে পর্যাপ্ত পরিমাণ নয়। ওষুধের স্বল্পতা হয়তো যে সকল সাধারণত 6000 জনগণের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক, তো যে সকল এলাকায় হচ্ছে জনগণ বেশি আছে হয়তো ওষুধের স্বল্পতা থাকতে পারে। কমিউনিটি ক্লিনিক খোলার নিয়ম হচ্ছে কি আপনার 9টা টু 3টা পর্যন্ত। তো আমরা কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তাদেরকে শোকজ করা সহ বেতন ভাতা বন্ধ রাখা সহ আমাদের ব্যবস্থা নেওয়া। ঠাকুরগাঁও জেলার 54টি ইউনিয়নে 149টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান করেন একজন করে সিএইচসিপি। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। বাংলাদেশের প্রথম এবং একমাত্র রেলওয়ে ওভারপাস প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছে।
1 বছরের কাজ শেষ হয়নি 2 বছরেও। এখনও পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 60%। এরই মধ্যে প্রকল্প শেষ করার জন্য সময় বেড়েছে 2 দফা আর ব্যয় বেড়েছে প্রায় 22%। অন্যদিকে কাজ শেষ না হওয়ায় ভোগান্তি শেষ হচ্ছে না চুয়াডাঙ্গাবাসীর। জেলা রিপোর্টার ফাইজার চৌধুরীর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 2022 সালের জুনে একনেকে অনুমোদন পায় চুয়াডাঙ্গায় দেশের প্রথম রেলওয়ে ওভারপাস প্রকল্প। প্রথম নকশায় ওভারপাসের দৈর্ঘ্য ছিল 330 মিটার, পরে তা সংশোধন করে করা হয় 432 মিটার। প্রাথমিক ব্যয় 75 কোটি 11 লাখ টাকা ধরা হলেও তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 91 কোটি 60 লাখ টাকায়। 2024 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বেড়েছে প্রকল্পের, কিন্তু তারপরেও কাজ শেষ না হয় ক্ষুব্ধ চুয়াডাঙ্গাবাসী। মোটরসাইকেল, ইজি বাইক, অটো এরা চলতে পারে না, বেকার হয়ে পড়ে যায়। আমাদের গাড়ি ভেঙে যায়, আমাদের গাড়ি রোজ সারতে হয়। রেল বাজারে চলার মতন আর কোনো লোকজন আসে না। চুয়াডাঙ্গা শহরের মধ্যে দিয়ে প্রতিদিন 10 থেকে 12টি ট্রেন যাতায়াত করে। এতে শহরে অন্তত 4 ঘন্টা সড়ক বন্ধ থাকে। ওভারপাসটি হলে মানুষের অনেক কর্মঘণ্টার সাশ্রয় হবে। এক সাইড দিয়ে চলাচল হয় আর এক সাইডে রাস্তা পুরাই বন্ধ। রেলগেটে অনেক জাম বেঁধে থাকে। আমরা চুয়াডাঙ্গাবাসী খুব বিপদগ্রস্ত এই রাস্তার জন্য। জাতি আসছি বিপদ সবসময়, প্রত্যেক দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় ঠিকাদারের অবহেলাকে দায়ী করছে সড়ক বিভাগ। আমাদের যে রাস্তার কাজটা আছে, আমরা ড্রেনের কাজ শেষ করে রাস্তার কাজটা শেষ করে যাতে জনগণের ভোগান্তি কম হয় সেদিকে, ব্রিজ ভোগান না হোক, ওই রাস্তাটার কাজটা শেষ করে দিতে চাচ্ছি আর কি। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোগান্তি কমাতে দ্রুত রেলওয়ে ওভারপাস নির্মাণ শেষ করার আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে গাড়ির ধাক্কায় 2 ট্রাক চালক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে একটি বিকল ট্রাক অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ট্রাক রেখে 2 চালক রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। নিহত একজনের নাম রাকিব এবং অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার সিলোনিয়ায় বাস উল্টে 3 জন এবং যশোর-খুলনা মহাসড়কের মহাকাল নামক স্থানে বাসের ধাক্কায় 2 ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়েছে। গতরাত 8টার দিকে বসুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ইদ্রিসিয়া সড়কের একটি বাসায় দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একটি ঔষধ কোম্পানিতে চাকুরিরত কুমুদ ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলায় এবং জুলাই গণহত্যার অভিযোগে বিএনপির বিভিন্ন সংগঠনের 29 জনের নামে মামলা করায় শরীয়তপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে দলটির নেতাকর্মীরা। সকালে শরীয়তপুরের কোদালপুর স্কুল মাঠে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সময় মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের নাম বাদ দেওয়ার দাবি জানান বক্তারা। গেল 20 সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 222 জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় শরীয়তপুরের কোদালপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মৃধা সহ বিএনপির বিভিন্ন সংগঠনের 29 জনের নাম রয়েছে। নড়াইলে লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত বই থাকলেও নেই তেমন পাঠক। অন্যদিকে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী হরিপুরে গড়ে তোলা অক্সিজেন নামের পাঠাগারটিতে নেই পর্যাপ্ত বসার জায়গা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা স্থানীয় শিক্ষার্থীদের বইমুখী করতে এক ঝাঁক তরুণের উদ্যোগে 2020 সালের মার্চে বটতলিতে ভাড়া করা জায়গায় গড়ে উঠেছে অক্সিজেন নামের একটি পাঠাগার। বিভিন্ন ধরনের 3000 বই রয়েছে পাঠাগারটিতে, কিন্তু চাহিদার তুলনায় নেই পর্যাপ্ত বসার জায়গা, নেই ইন্টারনেট সহ আধুনিক সুযোগ সুবিধা। চাকরির বইয়ের ক্ষেত্রে অনেক দাম হয়, এই কারণে আমরা সবাই কিনতে পারি না। এখানে অনেক চাকরির বই আছে, টাকা দিয়ে আমরা যদিও পত্রিকা কিনে আমরা পড়তে পারি না,
যার কারণে আমাদের এই পাঠাগারে আসতে হয়। আমাদের এখানে মানে জায়গা অনেকটা মানে শর্ট, যার কারণে পড়াতে অনেকটা কিছুটা মানে অসুবিধা মনে হয় আমার। সরকারি কোনো খাস জমি বা কোনো স্থান যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের জায়গাটা অক্সিজেন সমৃদ্ধ পাঠাগারটা আমরা একটু বড় করতে পারবো। বিভিন্ন জায়গায় আবেদনও করেছি যে আমরা এই জায়গাটা সম্প্রসারণ করতে চাই, নিজস্ব বিল্ডিংয়ে থাকতে চাই, কিন্তু আমরা সফল হইনি। পাঠাগারটির উন্নয়নে চলতি অর্থবছরে আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পাঠাগারের সাথে সংশ্লিষ্ট আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছি। তাদের উন্নয়নের জন্য আমরা কিছু কাজ করতেছি এবং আমাদের চিন্তায় আছে যে তাদের এই পাঠাগারটা আরো বড় করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আমরা হয়তো বা এই বছরে কোনো একটা প্রকল্প থেকে বা কোনো একটা প্রকল্পের বরাদ্দ দিতে পারি। এদিকে উল্টো চিত্র নড়াইলের সরকারি বেসরকারি পাঠাগারগুলোতে পর্যাপ্ত বই থাকলেও নেই পাঠক। জেলার ঐতিহ্যবাহী ভবেশচন্দ্র পাঠাগার, রামনারায়ণ পাবলিক লাইব্রেরি, জেলা পাবলিক লাইব্রেরি সহ অধিকাংশ লাইব্রেরিতেই বই থাকলেও নেই পর্যাপ্ত পাঠক। এখানে বিভিন্ন ধরনের বই আছে, এখানে ভূতের গল্পের বই আছে, গল্পের বই আছে, মুঠোফোনে সবকিছু পাওয়া যাচ্ছে, কোচিং থেকে শুরু করে সবকিছু। তারপরেও আমার মনে হয় যে এখানে এসে বসে পড়লে যে উপকারটা আসবে ওটা আসলে ফোন অনেক সময় স্ক্রলিং করতে করতে ঘন্টা পার হয়ে যায়, বোঝাও যায় না। পাঠক বাড়ানোর ব্যাপারে আমাদের অবশ্যই পদক্ষেপ আছে। যেমন আমাদের এপিএর কর্মসূচি হিসেবে আমরা বিভিন্ন স্কুলে যাই, টিচারদের সাথে কথা বলি, স্টুডেন্টদের সাথে কথা বলি। আমরা এইভাবে কথা বলে যেন তারা আমাদের লাইব্রেরিটা ইউজ করে, এভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। জেলা প্রশাসক জানিয়েছেন, তরুণ প্রজন্মকে লাইব্রেরিমুখী করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বেশ কয়েকটি স্কুলে আমরা রিডিং কর্নার করব এবং এই বাচ্চারা ওইখান থেকেও বই নিয়ে পড়তে পারবে। এছাড়া এই লাইব্রেরিগুলো থেকেও তারা বই নিয়ে পড়তে পারবে এবং প্রতি সপ্তাহে যদি ওই স্কুলের শিক্ষক যদি তাদেরকে এই বুক রিভিউয়ের উপর একটা প্রেজেন্টেশন থাকে, যে বইটি নেবে সেটার উপর একটা প্রেজেন্টেশন থাকবে তাদের, তাহলে আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও বই পড়ার দিকে আমরা ধাবিত করতে পারবো। নড়াইলে সরকারি বেসরকারি মিলে 22টি পাঠাগার রয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 200 টাকা। গত সপ্তাহে 120 টাকা কেজির কাঁচামরিচ আজ বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম। এদিকে গাইবান্ধার বাজারে মরিচের দাম আরও বৃদ্ধি পেয়েছে। গতকাল গাইবান্ধার পুরাতন এবং হকার্স বাজারে মরিচ প্রতি কেজি 240 টাকায় বিক্রি হলেও আজ 34 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকায়। বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, করলা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায় কেজি দরে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতেন ভক্তরা, প্রার্থনায় শান্তি এবং সমৃদ্ধি কামনা। নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত চলবে আরও 2 দিন। উত্তাল সাগর, সব সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত বহাল। ঠাকুরগাঁয়ে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছেন না রোগীরা, অবহেলা এবং ওষুধ সংকটের কারণ দেখিয়ে ফেরত পাঠানোর অভিযোগ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।